দর্শক, এই মুহূর্তে যারা যারা আমাদের দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজির সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক এটিএন নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফাতিহা শাফি, আর থাকছি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, ক্যান্সার একটি ভয়াবহ বিভীষিকার নাম, আমরা এটি সবাই জানি, এবং একটা সময় আমরা এরকম একটা কথার সাথে আসলে অভ্যস্ত ছিলাম যে ওয়েন দেয়ার ইজ ক্যান্সার দেয়ার ইজ নো অ্যান্সার। কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষের সাথে সাথে কিন্তু আমরা ক্যান্সারের অনেক অ্যান্সার খুঁজে পেয়েছি, এবং আমাদের আজকের টাইটেলে যেরকমটি লেখা আছে যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা বাংলাদেশে কী কী চিকিৎসা অ্যাভেলেবল আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে ফুসফুস ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার আরিফুল হক, ক্যান্সার বিশেষজ্ঞ, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আমন্ত্রণ আপনাকে আমাদের আজকের এটিএন নিউজের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি স্যার, আমরা যেরকমটা বলছিলাম যে আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু কিন্তু চূড়ান্ত করা হয়েছে ফুসফুস ক্যান্সার নিয়ে। ফুসফুস ক্যান্সার কি, সেই প্রসঙ্গে আসলে সবার আগে জানবো। আচ্ছা, আসলে আমরা ক্যান্সারের সম্পর্কে সবাই জানি যে এটা খুব ভয়াবহ রোগ। একসময় এটা খুব মারাত্মক রোগ হিসেবে প্রচলিত ছিল, কিন্তু আসলে দিনের সঙ্গে সঙ্গে যেভাবে যাচ্ছে, চিকিৎসা ক্ষেত্র যেভাবে উন্নত হচ্ছে, এটাও আস্তে আস্তে সেরকমভাবে ভয়টা চলে যাচ্ছে। তো ফুসফুসটা আসলে আমরা যেটাকে ইংলিশে লাংস বলি, হ্যাঁ, যেটাতে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই, সেই অঙ্গটা যদি আমাদের ক্যান্সার হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় ফুসফুসের ক্যান্সার। সাধারণত আমাদের যে ক্যান্সারগুলো খুব বেশি পরিমাণে হয় তার মধ্যে এক নম্বর হলো এই ফুসফুস ক্যান্সারটা, খুব কমন একটা ক্যান্সার বাংলাদেশে। আচ্ছা, যে আমরা যেরকমটা জানি যে মানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ে আসলে ক্যান্সার আসলে পরিষ্কারভাবে বলতে গেলে আমরা যেটা গুলিয়ে ফেলি, যেটা ক্যান্সার আর টিউমার, এটা আসলে আমরা এক হিসেবে ধরি। আসলে টিউমার এবং ক্যান্সার দুটা কাছাকাছি জিনিস, হলো এক জিনিস না। টিউমারটা হলো দুটোই অনিয়ন্ত্রিত, কিন্তু টিউমারটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যাওয়ার পর হয়তো আর বড় হয় না। কিন্তু ক্যান্সারের সঙ্গে নর্মাল টিউমারের পার্থক্য হলো ক্যান্সারটা একেবারেই আনকন্ট্রোল। এটা যত সময় পাবে তত বড় হতে থাকবে। এবং আরেকটা বিষয় হলো নর্মাল টিউমারের সাথে এটার পার্থক্য, সেটা হলো নর্মাল টিউমার আশেপাশে কোথাও ছড়ায় না, কিন্তু ক্যান্সার কিন্তু যত বড় হবে, শুধু নিজেই বড় হবে তা না, আশেপাশের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো থাকবে এর ভিতরে ছড়িয়ে যাবে, এবং একটা সময় দেখা যাবে যে এটা শুধুমাত্র ওইটুকু জায়গায় লিমিটেড না থেকে আস্তে আস্তে আমাদের রক্তের মাধ্যমে বা অন্য কোনো জিনিসের মাধ্যমে এটা সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। যে জায়গায় শুরু, যে ক্যান্সার যে জায়গায় শুরু হবে শুধু সেই জায়গায় লিমিটেড থাকে না, এটা একসময় সারা শরীরে ছড়িয়ে যায় যদি না সঠিকভাবে চিকিৎসা করা হয়। এটা টিউমার আর ক্যান্সারের পার্থক্য। আচ্ছা আচ্ছা, এই চিকিৎসা প্রসঙ্গে আমরা আসছি, কিন্তু তার আগে আপনি যেরকমটা বলছিলেন কিছুক্ষণ আগে যে লাং ক্যান্সার কিন্তু খুব বেশি ছড়িয়ে পড়েছে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট কীরকম লাং ক্যান্সারের ক্ষেত্রে সেটিতে যদি যাই তাহলে কি বলতে পারি, এবং বিশ্বের সাথে আসলে বাংলাদেশের আসলে তারতম্য কতটুকু সে বিষয়ে জানবো। আচ্ছা, আসলে ফুসফুসের ক্যান্সার যেটা, সেটা আসলে সব ক্যান্সারের মধ্যে খুব একটা প্রধানতম ক্যান্সারের মধ্যে একটা, ওয়ান অফ দ্য মোস্ট কমন যেটা আমরা বলি। বিশেষ করে পুরুষ রোগীদের ক্ষেত্রে এটা আরও খুব বেশি। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে বলতে গেলে মেল পেশেন্ট, পুরুষ রোগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুসফুসের ক্যান্সার প্রথম একটা বা 1 নম্বর বা 2 নম্বরের মধ্যেই থাকে। হিসাব মতো যেটা দেখা যায় যে গত 2020 সালের হিসেবে, লাস্ট হিসেবে যেগুলো আছে ইন্টারন্যাশনাল ক্যান্সার এজেন্সি, সেখানে দেখা যাচ্ছে যে সারা পৃথিবীতে নতুন প্রতি বছর ক্যান্সার পেশেন্ট ধরা পড়ছে ফুসফুসের ক্যান্সার প্রায় 22 লাখের মতো, এবং এটা খুব মারাত্মক ধরনের, কারণ এটাতে মর্টালিটি অর্থাৎ মারা যাওয়ার হারটাও খুব বেশি। বছরে দেখা যাচ্ছে প্রায় 17 থেকে 18 লাখ লোক ফুসফুসের ক্যান্সারে মারা যাচ্ছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা আলাদা না, কারণ যেসব কারণে ফুসফুসের ক্যান্সার হয় একই বাংলাদেশে সেই কারণগুলো খুব প্রচণ্ডভাবে আছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন বলেন, যা যা হয়তো বা আপনি সেটা পরে আলোচনা করবেন বা প্রশ্ন করবেন। তো এই জিনিসগুলো বাংলাদেশে খুব ভালোভাবে আছে, এবং সেই জন্য দেখা যায় যে আমরা সরকারি বেসরকারি হাসপাতালে, আনফর্চুনেটলি বাংলাদেশে আসলে কোনো সেন্ট্রাল কোনো অথরিটি নাই ক্যান্সার কটা পেশেন্ট, কোন পেশেন্ট ক্যান্সারের কোন পেশেন্ট কতখানি হচ্ছে, ফুসফুসের ক্যান্সার এক্স্যাক্টলি কতখানি হচ্ছে আমরা জানি না। তবে আমাদের অভিজ্ঞতায় যেটা বলে সেটা হলো পুরুষ রোগীদের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সার মোস্ট কমন। ঠিক আছে, 1 নম্বর ক্যান্সার ফুসফুসের ক্যান্সার পুরুষ রোগীদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে যে খুব আনকমন তা না, হয়তো প্রথম 5টার মধ্যে নেই, কিন্তু আছে। হ্যাঁ, প্রথম 10টার মধ্যে অবশ্যই আছে। আচ্ছা আচ্ছা, যেরকমটা বলছিলেন যে অনেক লোক আসলে পুরো বিশ্বে অনেক লোক আসলে আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে। তো এই যে এত লোক আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে, তার পেছনে নিশ্চয়ই কোনো ফ্যাক্টরস কাজ করে। কি কি প্রিডিসপোজিং ফ্যাক্টরসগুলো রয়েছে? ফুসফুসের ক্যান্সারে একটা যদি প্রিডিসপোজিং ফ্যাক্টর বলতে হয় তাহলে সেটা 1 নম্বর হলো ধূমপান। এটা আনফর্চুনেটলি শুধু সারা পৃথিবীতে না, আমাদের দেশে তো আছেই, সারা পৃথিবীতেও আছে।
এত প্রচার প্রচারণা, তারপরে আসলে মানুষ ধূমপান থেকে দূরে থাকতে পারছে না। ফুসফুস ক্যান্সার আসলে বিভিন্ন ধরনের টাইপ আছে। কোনো টাইপ হয়তো ফুসফুসের ক্যান্সার ধূমপানের জন্য বেশি হয়, কোনোটা কম হয়। তারপরেও আমি ধরে রাখতে পারেন যে মোস্ট অফ দ্য কেসে কোনো কোনো ক্ষেত্রে 95 থেকে 97% কারণই হলো ধূমপান, অ্যাটলিস্ট এটা ধরে রাখতে পারেন। এরপরে যেগুলো আছে সেগুলো হলো যে পরিবেশ দূষণ, বায়ু দূষণ। আর আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা হয় যে মহিলাদের ফুসফুস ক্যান্সার, আমরা সাথে মহিলারা তো অত বেশি ধূমপান করেন না, কিন্তু তারপরে তারা আক্রান্ত হচ্ছে। কারণ কি? তারা আসলে মানে ইনডিরেক্ট স্মোকিংয়ের শিকার, হয়তো বা হাজব্যান্ড বা বাসার পুরুষরা সিগারেট খায় বাসার মধ্যে, এই ধোঁয়া, এই সিগারেট স্মোকিংয়ের তারা শিকার হচ্ছেন। আরেকটা হলো যেটা ওই যে লাকড়ি চুলায় রান্না করা গ্রামাঞ্চলে, এই যে ধোঁয়া তৈরি হয়, এইখান থেকে আসলে ওনাদের প্রিডিসপোজিং ফ্যাক্টর। আর বায়ু দূষণ বা অন্যান্য রেডিয়েশনের ফলে এগুলো আছে খুব সামান্য, ধূমপানটাই আসলে মেইন। আচ্ছা, তো ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আসলে কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে বলে আপনি মনে ফুসফুস করেন? ক্যান্সারের ক্ষেত্রে আসলে এটা ডিপেন্ড করে আসলে কি ধরনের ফুসফুস ক্যান্সার নিয়ে আসছে। ফুসফুস ক্যান্সার আসলে বেশ কয়েক ধরনের হয়। বেশি কমন যেটা নন স্মল সেল ফুসফুস ক্যান্সার, আরেকটা হলো স্মল সেল ফুসফুস ক্যান্সার। তো সাধারণত গড়ে সোজাভাবে বলতে গেলে সেটা ডিপেন্ড করে যে ক্যান্সারটা কোন স্টেজে আছে, কতটুকু ছড়িয়ে পড়ছে, তারপরে শুরু হলো কোন জায়গায়। ইউজুয়ালি ফুসফুসের ক্যান্সার যদি শ্বাসনালী অঞ্চলে যদি শুরু হয়, তাহলে পেশেন্টরা আমাদের কাছে আসে, মেনলি আসে আমাদের কাশি নিয়ে, শ্বাসকষ্ট নিয়ে। এটা হলো তাদের মেইন কমপ্লেইন থাকে। যদি এমন হয় যে ফুসফুসের ক্যান্সারটা একটু বড় হয়ে কোনো রক্তনালীকে ইনভলভ করে ফেললো, লাংসেরই কোনো রক্তনালীকে, তাহলে দেখা যাবে পেশেন্ট আসবে যে আমার কাশির সাথে রক্ত আসে, তাজা রক্ত আসে। এটা আর যদি দেখা যায় যে লাংসের একেবারে পেরিফেরাল অঞ্চলে অথবা বাইরের দিকে যদি ইনভলভ করে, অথবা যদি সেটা আমাদের যে পাঁজরের হাড় যেগুলো বলে, রিবস বলে যেটা ইংলিশে, সেটা যদি ইনভলভ করে ফেলে, তাহলে পেশেন্ট আসে আমাদের কাছে যে পেশেন্ট বুকে ব্যথা নিয়ে, এবং এই বুকে ব্যথা কোনোভাবে কন্ট্রোল হচ্ছে না। এটা হলো যদি ফুসফুসের মধ্যে রোগটা সীমিত থাকে, তাহলে সাধারণত এই সিমটমগুলো নিয়ে আসে। আর যদি আরেকটু পরের স্টেজে যায়, যদি ধরেন যে দুই ফুসফুসের মাঝামাঝি জায়গায় যে অংশগুলো থাকে আমাদের শ্বাসনালী, খাবারের নালী বা শরীরের প্রধান যে রক্তনালীগুলো, সেগুলো যদি ইনভলভ হয়, তাহলে দেখবে পেশেন্ট খেতে পারছে না, হ্যাঁ, খাবার গিলতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অথবা আরেকটু বড় হলে যদি শ্বাসনালীর মানে ভোকাল কর্ডের যে কি বলা যায়, যে আমাদের যে নার্ভটা আছে, রিকারেন্ট লার্জিয়াল নার্ভ, সোজা বাংলায় আর কি, নার্ভে যদি ইনভলভমেন্ট হয়ে যায়, দেখা যাবে পেশেন্ট দীর্ঘদিন 2 মাস 3 মাস ধরে গলা ভেঙে গেছে, গলার স্বরে ফ্যাসফ্যাসে গলার স্বর ঠিক হচ্ছে না, এই সিমটম নিয়ে কিন্তু আসে। আর যদি আরও সারা শরীরে ছড়িয়ে যায়, যে জায়গায় ছড়াবে সেই জায়গায় সিমটম নিয়ে আসবে। ধরেন যদি লিভারে যায়, পেশেন্ট আমাদের কাছে জন্ডিস নিয়ে আসবে। পেশেন্টের এটা যদি হাড়ের মধ্যে যায়, পেশেন্ট আমাদের কাছে হাড়ে ব্যথা নিয়ে আসবে, প্যারালাইসিস নিয়েও আসতে পারে। যদি ব্রেনে যায়, পেশেন্ট আমাদের কাছে খিঁচুনি নিয়ে আসবে, অথবা পেশেন্ট সরাসরি অজ্ঞান এই অবস্থায় আসতে পারে। আসলে ডিপেন্ড করবে কোন জায়গায় রোগটা আছে, কোন স্টেজে আছে, কত দূর ছড়ালো তারপরে। আচ্ছা, স্টেজিং নিয়ে যেহেতু কথা বলছিলেন, এবার স্টেজিং এর প্রসঙ্গে আসলে জানতে চাইবো যে অনেকেরই আসলে এই স্টেজিং নিয়ে আসলে রোগীদের মধ্যেও একটা কনফিউশন থাকে যে আমি কোন স্টেজে আছি বা কোন স্টেজে গেলে আমি আসলে কতটুকু সার্ভাইভ করতে পারবো, সেই প্রসঙ্গে কি বলবেন? স্বাভাবিকভাবেই সব ক্যান্সারের মতো ফুসফুস ক্যান্সারও যত আপনি আর্লি ডায়াগনোসিস হবেন, যত দ্রুত আপনার রোগটা ধরা পড়বে, যত আর্লি স্টেজে ধরা পড়বে, তত আপনার রোগ ভালো হওয়ার সম্ভাবনা বেশি, এবং রোগীর আউটকামটা ভালো হবে, রোগী বেশি দিন বাঁচবে। ঠিক আছে, এই স্টেজিংগুলো আসলে ঠিকই হয়, রোগী কতদিন সার্ভাইভ করবে তারপরে। ঠিক আছে, যদি ধরেন স্টেজ 1 বা 2 আসে, এমন অবস্থায় যে টিউমারের সাইজ ছোট, আশেপাশে কোথাও ছড়ানি, দূরে যায়নি কোথাও, প্রথমে আমরা অপারেশন করতে পারি, এই অবস্থায় যদি আসে, তাহলে দেখা যায় পেশেন্ট বেশি দিন ভালো থাকে। দেখা যায় যদি পেশেন্টের অবস্থা G3-তে থাকে, স্টেজ 3, আমাদেরকে হয়তো বা কেমো দিয়ে ছোট করতে হবে সাইজ, তারপর অপারেশনের জায়গায় যাবে, তাহলে এখানে অবশ্যই একটু পেশেন্টের সার্ভাইভাল কম হবে। আর যদি একদম স্টেজ 4-এ আসে, সারা শরীরে ছড়িয়ে গেছে, এখানে তো আসলে পেশেন্টের আসলে কিওর করার অপশন থাকে না। এখানে আমাদের অপশনটা বা ট্রিটমেন্টটা থাকে প্যালিয়েটিভ, পেশেন্টকে যতদিন বাঁচবে কষ্টটা কমানোর চেষ্টা করে আর কি। এখানে আমাদের আসলে স্টেজিংয়ের উপরে পেশেন্ট কতদিন বাঁচবে এটাও যেমন স্থির, আলাদা আলাদা হয়, তেমনি কী ধরনের ট্রিটমেন্ট করা হবে, চিকিৎসার উদ্দেশ্য কী হবে, সেটাও আসলে আলাদা রকম হয় আর কি। সবই ডিপেন্ড করে স্টেজের উপরে, আর পেশেন্টের নিজস্ব জেনারেল কন্ডিশন তো আছে। আচ্ছা, চিকিৎসাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমরা চিকিৎসা সম্পর্কে আসছি, তার আগে আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, সেটি নিয়ে আবারও যুক্ত হচ্ছে আপনার সাথে। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আমরা কথা বলছিলাম ফুসফুস ক্যান্সার নিয়ে, সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অনেকগুলো প্রসঙ্গেই কথা বলছিলাম। এবার ডায়াগনোসিসের দিকে যদি একটু চলে যাই, ডায়াগনোসিস আসলে কিভাবে করে থাকেন আপনারা লাং ক্যান্সারের ক্ষেত্রে? এটা আসলে পেশেন্ট যখন সিমটম নিয়ে আসে, সিমটম নিয়ে আসার পর আমরা কিছু প্রাইমারি ডায়াগনোসিস করি। যদি আমাদের সন্দেহ হয় যে পেশেন্ট যদি আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসে, কাশি নিয়ে আসে, বিশেষ করে কাশির সাথে রক্ত আসছে, এবং আমরা যদি নিশ্চিত হই যে এটার জন্য কোনো ক্যান্সার ছাড়া অন্য কিছু দায়ী না, তখন আমরা আসলে চেষ্টা করি যে মূল যে টিউমার যেটা আছে সেটা সে ঠিক কত বড়, কতটুকু জায়গায় ছড়িয়েছে এটা দেখার জন্য। তো সাধারণত ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে সবচেয়ে ভালো ডায়াগনোসিস জন্য সবচেয়ে ভালো হয় যদি আমরা সিটি স্ক্যান করতে পারি, চেস্টের সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট সহ আর কি। তাহলে আমাদের একটা ধারণা দিতে পারে যে মূল টিউমারটা কত বড়, কত দূর ছড়িয়েছে, এটাকে অপারেশন করা সম্ভব কিনা। আর বিশেষ করে অপারেশনটা নির্ভর করে দুইটা লাংসের মাঝামাঝি জায়গায় গেছে কিনা এটা শিওর হওয়ার জন্য। সিটি স্ক্যানে যদি আমরা শিওর হতে না পারি তাহলে ওখান থেকে আমরা বায়োপসি নিতে পারি। হ্যাঁ, তো আমরা আসলে যদি সন্দেহ করি যে এটা আসলে ফুসফুসের ক্যান্সার, সিটি স্ক্যান যদি আমাদেরকে সেরকম দেখায় যে এটা ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা সিটি গাইডেড কোর বায়োপসি করি। এটার জিনিসটা হলো যে সিটি স্ক্যান মেশিনের সাহায্যে আমরা একটা সুইয়ের মতো জিনিস দিয়ে মূল যে টিউমারটা আছে ওই জায়গা থেকে রস নিয়ে বা মাংস নিয়ে পরীক্ষা করি। টিউমারটা নিয়ে আমরা মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা নিশ্চিত কনফার্ম হতে পারি যেটা আসলেই ফুসফুসের ক্যান্সার। এক, আর যদি পেশেন্ট আমাদের কাছে আরও সিমটম নিয়ে আসে, সারা শরীরে ছড়িয়ে গেছে এরকম কোনো সিমটম নিয়ে আসে, হাড়ে ব্যথা বা জন্ডিস অথবা হলো অজ্ঞান হয়ে যাচ্ছে, এরকম কিছু সিমটম থাকে, তো সেটা আসলে ওই সিমটমের উপর ডিপেন্ড করে। আর ট্রিটমেন্ট দেওয়ার আগে আমরা আসলে চিন্তা করে দেখি যে পেশেন্টের আসলে ট্রিটমেন্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে কিনা শারীরিক। তো সেই জন্য আমরা কিছু ব্লাডের টেস্ট করি। আর যেসব জায়গায় ক্যান্সার ছড়াতে পারে, বিশেষ করে পেটে ছড়াতে পারে, লিভারের মধ্যে, সেখানে আমরা আল্ট্রাসোনোগ্রাম বা একটা সিটি স্ক্যান করে দেখি। ব্রেনে যদি যাওয়ার সম্ভাবনা থাকে, সিমটম থাকে, ব্রেনে একটা এমআরআই করে দেখি। যদি পেশেন্ট হাড়ের মধ্যে ব্যথার কোনো কমপ্লেন নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা বোন স্ক্যান করে দেখতে পারি। এটা ডিপেন্ড করে আসলে পেশেন্ট আমাদের কাছে কী নিয়ে আসবে। তবে কনফার্মেশনের জন্য শুরু হবে আমাদের সিটি স্ক্যান চেস্ট দিয়ে এবং তারপরে কোর বায়োপসি করতে হবে লাং থেকে। আচ্ছা, চিকিৎসা প্রসঙ্গে যদি আমরা চলে আসি, আমরা যেরকমটা জানি ক্যান্সারের জেনারেল চিকিৎসা হচ্ছে সার্জারি, রেডিও কেমোথেরাপি। লাং ক্যান্সারের ক্ষেত্রেও কি সেটি কিনা, বা নতুন কোনো চিকিৎসা উদ্ভাবিত হয়েছে? প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে গ্রসলি চিন্তা করলে, মোটের উপর চিন্তা করলে আসলে ডিপেন্ড একই রকমই। হ্যাঁ, যে স্টেজের উপর ডিপেন্ড করে অপারেশন আগে হবে না আগে কেমোথেরাপি না রেডিওথেরাপি সেটার উপরে। যদি যেটা বলছিলাম আর কি একটু আগেও, যে যদি আর্লি স্টেজে আসে, প্রাথমিক অবস্থায় আসে, স্টেজ 1-2 এর মতো, শুধু লাঙের মধ্যে আছে, আশেপাশে কোথাও ছড়ায়নি, সেক্ষেত্রে আমরা প্রথমে যাব অপারেশনের দিকে। অপারেশনের পরে প্রয়োজন হলে আমরা কেমোথেরাপির দিকে যাব। আর যদি দেখা যায় স্টেজ 3, যেখানে এত বড় জিনিস অপারেশন করা সম্ভব হচ্ছে না বা অপারেশন করে আমরা পেশেন্টকে সেরকম বেনিফিট দিতে পারবো না, সেক্ষেত্রে আমাদের প্রথমে শুরু হবে কেমোথেরাপি দিয়ে। কেমোথেরাপি দিয়ে আমরা সাইজটা ছোট করে নিয়ে আসবো, তারপরে এই জায়গায় অপারেশন করা সম্ভব হলে অপারেশন করব অথবা রেডিওথেরাপি দেবো। আর যদি স্টেজ 4-এ চলে যায়, যে সারা শরীরে ছড়িয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা শুরু করব কেমোথেরাপি দিয়ে। এখানে অপারেশনের কোনো অপশন থাকে না। তবে যদি দেখা যায় যে ব্রেনে চলে গেছে অথবা হাড়ের মধ্যে চলে গেছে, পেশেন্টের ব্যথা হচ্ছে বা পেশেন্টের খিঁচুনি হচ্ছে, পেশেন্ট অজ্ঞান হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্যালিয়েটিভ ইন্টেনশন বা কষ্ট কমানোর জন্য রেডিওথেরাপির একটা অবশ্যই ভূমিকা আছে। আর আপনি যেটা বলছিলেন যে নতুন কিছু আছে কিনা, লাং ক্যান্সারের ক্ষেত্রে আসলে একটা ভালো সুখবরও আছে। যেমন অ্যাগ্রেসিভ, তেমন এটি আসলে গবেষণা সারা পৃথিবীতে বেশি হচ্ছে, সুতরাং ফলাফলটাও বেশি আসছে। তো লাং ক্যান্সারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা কিছু কিছু নতুন ধরনের ড্রাগ পাচ্ছি। এগুলো আমরা মলিকুলার টার্গেটেড থেরাপি, স্পেসিফিক এক একটা পেশেন্টের আসলে এক এক ধরনের কারণে ক্যান্সার হয়। কী কারণে ক্যান্সার হচ্ছে সেটা যদি আমরা জেনেটিক মিউটেশনটা বের করতে পারি, তাহলে সেইভাবে আমরা মলিকুলার টার্গেটেড থেরাপি দিতে পারি। অথবা আরেকটা নতুন জিনিস এসেছে ইমিউনোথেরাপি, সেটা আমরা যদি প্রয়োজন হলে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমাদের টাইটেলটা যেরকম বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে কি আসলেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা অ্যাভেলেবল কিনা? হ্যাঁ, অবশ্যই অ্যাভেলেবল। যদি আমরা যেহেতু আজকের টপিক ফুসফুসের ক্যান্সার, এটার মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, অবশ্যই এটা আমরা অ্যাভেলেবল। যদি প্রাইমারি স্টেজে থাকে সার্জারি, বাংলাদেশে বিশ্বমানের সার্জারি অবশ্যই অ্যাভেলেবল। এরপরে যে কেমোথেরাপির যে ওষুধগুলো আমরা বলছি, বাংলাদেশে বলতে গেলে সব ধরনের কেমোথেরাপির ওষুধ ফুসফুসের ক্যান্সারের জন্য বাংলাদেশে পাওয়া যায়। রেডিওথেরাপির অপশনও আছে। ইভেন নতুন যে ড্রাগগুলোর কথা বলছি, মলিকুলার টার্গেটেড থেরাপি, বাংলাদেশে মোটামুটি সব বড় বড় কোম্পানি সেগুলো বড় বড় মলিকুলার টার্গেটেড থেরাপি যেগুলো আছে এগুলো নিয়ে এসছে। হয়তো বা আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে দাম কমে আসবে, আস্তে আস্তে মানুষের সীমাবদ্ধতা যাদের আছে আর কি, আয়ের সীমাবদ্ধতা, তা সেটুকু মেনে নিয়ে তাদের একসময় আয়ত্তের মধ্যে চলে আসবে। হ্যাঁ, অথবা নতুন যেগুলো এসছে ইমিউনোথেরাপি, সেটাও বাংলাদেশে প্রায় 2-3 বছর হলে চলে এসেছে। কাজে বাইরের দেশে লাং ক্যান্সারের জন্য এমন কোনো ট্রিটমেন্ট বা স্পেশাল কিছু অ্যাভেলেবল নাই যেটা বাংলাদেশে নাই।
সবকিছুই বাংলাদেশে অ্যাভেলেবল আছে। এটা নির্ভর করবে আসলে পেশেন্টের সচেতনতা কতখানি, কত দ্রুত ডায়াগনোসিস হচ্ছে তারপরে। কিন্তু এত ফ্যাসিলিটিস থাকার পরেও রোগীদের মধ্যে আসলে একটা টেন্ডেন্সি দেখা যায় যে তারা বহির্মুখী চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে বেশি আগ্রহী হয়ে থাকে। চিকিৎসকদের প্রতি যে অনাস্থা বা বাংলাদেশি চিকিৎসকদের তারা ভরসা করতে পারেন না, সেটির পেছনে কারণ কি? পেছনের মূল কারণটা আসলে চিকিৎসকদের উপরে না, চিকিৎসা ব্যবস্থার উপরে। হ্যাঁ, শুধু যে মানে ডাক্তার নিয়ে যে চিকিৎসা হয় তা তো না, হসপিটালের জন্য একটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু, এর মধ্যে ডাক্তার ছাড়াও অনেক কিছু আছে। এই যে বললাম রোগ ধরার জন্য আমাদেরকে বিভিন্ন সার্জনের সাথে মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, তারপরে রেডিওলজিস্ট সবাইকে একসাথে বসতে হয়, হিস্টোপ্যাথোলজিস্ট একসাথে বসতে হয়। এই একসাথে বসার বিষয়টা বাংলাদেশে নেই। মাল্টিফ্যাক্টোরিয়াল সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে ডিসিশন নেওয়ার জন্য, এটা নেই। পেশেন্টকে দেখা যায় এক জায়গায় যাচ্ছে, দেখা যাচ্ছে ডায়াগনোসিস হতে দেরি হচ্ছে। কোনো জায়গায় যে ডায়াগনস্টিক যে ফ্যাসিলিটিগুলো, সিটি স্ক্যান বলেন, সিটি গাইডেড কোর বায়োপসি বলেন, অথবা যে মলিকুলার টার্গেটেড থেরাপি দিব, সেটা জেনেটিক মিউটেশন দেখার জন্য যে ফ্যাসিলিটি ঢাকার মধ্যে অনেক জায়গায় অ্যাভেলেবল না। এই মানে প্রাপ্যতার একটা সমস্যা আছে। পেশেন্ট আসলে যখন একজন পেশেন্ট রোগী যার মেডিকেল বিষয়ে কোনো নলেজ নাই, হ্যাঁ, বা সাধারণ মানুষ, উনি একদিকে যাচ্ছেন, ওখানে কোথায় কি পাওয়া যায় এটা তারা জানে না। হ্যাঁ, পাওয়া যায় সবই, কিন্তু গুছিয়ে পাওয়া যায় না, এক জায়গায় পাওয়া যায় না, কোথায় পাওয়া যায় সেটা মানুষ জানতে পারে না। এই জন্য উনি যখন বিভিন্ন জায়গায় যে হয়রানি শিকার হয়, ইনি পাঠাচ্ছেন ওখানে, উনি যাচ্ছেন এখানে, এক জায়গায় বসে একটা রোগীর জন্য সবাই যে তাকে একটা বিষয়ে তাকে একটা পরামর্শ দিবেন, উনি সেই পরামর্শটা পায় না। হয়তো এই জিনিসটা তখন তারা পায় না বলেই তারা এই বিষয়টা নিয়ে অভিযোগ করে, বাইরে যেটা খুব ফ্যাসিলিটিগুলো এক জায়গায় পাওয়া যায়, এটাই সময়। আচ্ছা, আমরা যেরকমটা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, আসলে কি কি প্রতিরোধ ব্যবস্থা নিলে ফুসফুস ক্যান্সারকে প্রতিহত করা যেতে পারে? ফুসফুস ক্যান্সার আসলে 95% বেশি হয় হলো ধূমপান করার জন্য। আমরা যেটা দেখি যে বাংলাদেশের প্রচুর মানুষ বলতে গেলে করে না মানুষ ধূমপান, এরকম খুবই কম পাওয়া যায়। সিগারেট, তামাক পাতা, সিগারেট, গুল, জর্দা, এই জিনিসগুলো আসলে খুব ব্যবহার গ্রামাঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের সব জায়গায়, এমনকি দরিদ্র থেকে শুরু করে বড়লোক পর্যন্ত সবার এই জিনিসটা খুব একটা বাজে অভ্যাস। সব জায়গায় হয়তো বা অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্রোল করে, ট্যাক্স বসিয়ে, কিন্তু কোনোভাবে এই জিনিসটা কন্ট্রোল হচ্ছে না। জিনিসটা যে ধূমপান যদি কন্ট্রোল করা যায়, ধূমপান যদি বর্জন করা যায়, দেখা যাবে যে আমাদের দেশের এই মানে ফুসফুস ক্যান্সারের যে প্রবলেমটা, বা এই যে এত 1 নম্বর ক্যান্সার বা 2 নম্বর ক্যান্সার, এই জিনিসটা আসলে বন্ধ হয়ে যাবে। 1 নম্বর যদি এটা, আর 2 নম্বর এটা জিনিসটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহর থেকে বড় বড় শহরগুলোর বায়ু দূষণের যে খুব মারাত্মক অবস্থা, বায়ুতে সীসা থেকে শুরু করে, রেডন থেকে শুরু করে আর অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেগুলো আসলে আমাদের এই ফুসফুস ক্যান্সারের প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আর আরেকটা জিনিস যেটা আমরা যারা ধূমপায়ী যারা আছে, তারা যদি নিজেরা বন্ধ করতে না পারে, অন্ততপক্ষে বাসার পরিবারের লোকজনের দিকে খেয়াল করে তাদের নিজেদের আলাদাভাবে সেপারেটলি করা উচিত। কারণ দেখা যাচ্ছে মহিলারা, বাচ্চারা তারা ধূমপান করে না, অথবা ধূমপানের সঙ্গে সরাসরি সংযোগ নেই, অথচ তো বাসার ফ্যামিলি মেম্বার, হেড যারা, উনি ধূমপান করছেন বাসার ভিতরে। তো এই সিগারেটের কারণে দেখা যাচ্ছে উনি যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাচ্চা মহিলারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো এই জিনিসগুলো যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, আমার মনে হয় যে আসলে প্রিভেনশন আসলে বেটার দেন কিওর হবে ইন কেস অফ লাং ক্যান্সার। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি আসলে আমাদের দর্শকদের সহায়তা করেছেন। আরও অনেক কিছু জানার ছিল, সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করবো এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে ফুসফুস ক্যান্সার কিভাবে প্রতিহত করা যায়, তার চিকিৎসা কি, এবং তার চিকিৎসা যে বাংলাদেশেও অ্যাভেলেবল, সে সম্পর্কে আমরা জেনেছি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমি ডাক্তার ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।